আসসালামু আলাইকুম। আফরোজ খান মডেল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা একেএমএস অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব বিজ্ঞানের অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। দেখো, বিক্রিয়া পড়তে হলে প্রথমেই আমাদের জানতে হবে প্রতীক, সংকেত, যোজনী। প্রথমেই আমরা জানবো প্রতীক কাকে বলে। প্রতীকের সংজ্ঞা হলো কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। কোন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলে। যেমন হাইড্রোজেন একটা মৌলের নাম। হাইড্রোজেনের মৌলের সংক্ষিপ্ত রূপ হইল এইচ, অর্থাৎ হাইড্রোজেনের প্রতীক হইল এইচ। অক্সিজেনের প্রতীক O। এভাবে আমরা মৌলের প্রতীক লিখব। নাইট্রোজেনের প্রতীক N, কার্বনের প্রতীক C প্রভৃতি। দেখো, মৌলের প্রতীক লেখার কিছু নিয়ম আছে, আমরা এখন নিয়মগুলো দেখব। মৌলের প্রতীক লেখার নিয়ম। প্রথম নিয়মটা হলো সাধারণত কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরকে ক্যাপিটাল লেটারে লিখে মৌলের প্রতীক নির্ণয় করা হয় বা মৌলের প্রতীক প্রকাশ করা হয়। যেমন দেখো, হাইড্রোজেন একটা মৌলের নাম, এর প্রথম অক্ষর হলো H, এর প্রতীক H। এখানে আমরা মৌলের নামের প্রথম অক্ষরকে ক্যাপিটাল লেটারের মাধ্যমে মৌলের প্রতীক প্রকাশ করছি। অক্সিজেন এর প্রতীক O, কারণ অক্সিজেনের প্রথম অক্ষর হলো O। কার্বন এর প্রথম অক্ষর C, তাই কার্বনের প্রতীক C। কিন্তু পরবর্তীকালে যখন দেখা গেল যে একাধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই, তখন বিজ্ঞানীরা ঠিক করলো যে কোনো মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষরের সাথে ওই মৌলটির নাম উচ্চারণে অন্য যে অক্ষরটি প্রাধান্য পায় সেই অক্ষরটিকে ছোট স্মল লেটারে লিখে মৌলের প্রতীক সৃষ্টি করা হয়। দেখো, যেমন আমরা আগেই লিখছি কার্বনের প্রতীক C, কিন্তু পরবর্তীকালে যেমন ক্যালসিয়াম, কার্বনের প্রথম অক্ষর যেমন C, ক্যালসিয়ামের প্রথম অক্ষরও কিন্তু C, কিন্তু যেহেতু একবার C নেওয়া হয়েছে, কার্বনের প্রতীক হিসাবে C নেওয়া হয়েছে, তাই দ্বিতীয়বার ক্যালসিয়ামের প্রতীক নেওয়া হয়েছে Ca।
ক্লোরিন, দেখো ক্লোরিনেরও প্রথম অক্ষর সি, যেহেতু একবার সি নেওয়া হয়েছে তাই ক্লোরিন নামের উচ্চারণে সি এর সাথে এল অক্ষরটা প্রাধান্য পায়, তাই ক্লোরিনের প্রতীক Cl। কোবাল্ট, উচ্চারণে সি এর সাথে অ প্রাধান্য পায়, তাই কোবাল্টের প্রতীক হলো Co। ক্যাডমিয়াম, দেখো ক্যাডমিয়ামের উচ্চারণে সি এর সাথে ডি অক্ষরটা প্রাধান্য পায়, তাই ক্যাডমিয়ামের প্রতীক। 3 নম্বর নিয়ম হলো কোন মৌলের প্রতীক মৌলের ইংরেজি নাম থেকে নেওয়া হয়নি, ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। অনেকগুলি মৌল আছে যেগুলোর নাম ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। দেখো আমি দেখাই, আগে আমরা লিখে নিই ইংরেজি নাম, এরপরে ল্যাটিন নাম, প্রতীক। দেখো মৌলের ইংরেজি নাম হলো সোডিয়াম, ল্যাটিন নাম হলো নাট্রিয়াম। সোডিয়ামের প্রতীক ইংরেজি নাম থেকে নেওয়া হয়নি, ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, তাই সোডিয়ামের প্রতীক Na। মৌলের ইংরেজি নাম হলো পটাশিয়াম, এই মৌলের ল্যাটিন নাম হলো কেলিয়াম। এই পটাশিয়ামের প্রতীক ইংরেজি নাম থেকে নেওয়া হয়নি, ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, তাই পটাশিয়ামের প্রতীক হলো কে। কপার, ইংরেজি নাম কপার, বাংলা নাম হলো তামা, ল্যাটিন নাম হলো কাফরান। এই কপারের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, তাই এর প্রতীক হলো Cu। সিলভার, ইংরেজি নাম সিলভার, ল্যাটিন নাম হলো আর্জেন্টাম। এই জন্য সিলভারের প্রতীক হলো Ag। ইংরেজি নাম গোল্ড, এর ল্যাটিন নাম হলো অরান। গোল্ডের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, তাই গোল্ডের প্রতীক হলো Au। আয়রন, এর ল্যাটিন নাম হলো ফেরাম। আয়রনের প্রতীক ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, তাই আয়রনের প্রতীক হলো Fe। এরকম ভাবে মার্কারি, মার্কারি ইংরেজি নাম মৌলের, এর ল্যাটিন নাম হলো হাইড্রারজিরাম। এই মার্কারির প্রতীকটা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে, এর প্রতীক হলো Hg।
এরকম ভাবে অনেকগুলো মৌল আছে যেগুলোর প্রতীক নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে, যেমন টিন, স্ট্যানাম, ল্যাটিন নাম স্ট্যানাম। এর প্রতীক হইল এসএন। ইংরেজি নাম অ্যান্টিমনি। এর ল্যাটিন নাম হলো স্টিবিয়াম। এখান থেকে এসবি নেওয়া হয়েছে। দেখো আরেকটা মৌল আছে পরিচিত মৌল, যার ইংরেজি নাম হলো লেড, বাংলা নাম সীসা, এর ল্যাটিন নাম হলো প্লাম্বাম। তাই এই লেডের প্রতীক নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে, এর প্রতীক হলো পিবি। এরকম ভাবে আরো কিছু মৌল আছে যেগুলোর নাম ইংরেজি নাম থেকে নেওয়া হয়নি, ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। দেখো তোমরা এই মৌলের ইংরেজি নাম, ল্যাটিন নাম এবং প্রতীকগুলো খুব ভালোভাবে শিখবে, কারণ এগুলো লাগবে তোমাদের সংকেত লেখার সময়। দেখো এরপরে আমরা আসতেছি প্রতীকের পরে সংকেত। সংকেতের সংজ্ঞা হইল, দেখো কোনো বস্তুর অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। দেখো প্রতীক হলো মৌলের বা পরমাণুর, আর সংকেত হলো অণুর। কোনো একটা অণুকে যদি আমরা এর পূর্ণ নাম লিখি অনেক বড় হবে, তাই এটা সংক্ষিপ্ত আকারে আমরা কোনো বস্তুর অণুকে প্রকাশ করব। আর এই সংক্ষিপ্ত আকারে যে প্রকাশ করব, সেই সংক্ষিপ্ত আকারের প্রকাশ করাটাই হলো বস্তুর সংকেত। দেখো যেমন ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড বা পানির সংকেত হলো H2O। কার্বন ডাই অক্সাইড অনেক বড় নাম, এই কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। হাইড্রোজেনের যেমন প্রতীক আছে, ঠিক তেমনি হাইড্রোজেনের সংকেতও আছে। হাইড্রোজেনের সংকেত হলো H2। হাইড্রোজেনের প্রতীক হলো শুধু H, আর সংকেত হলো H2। দেখো যেহেতু সংকেত কোনো বস্তুর বা পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপ, তাই সংকেত দুই প্রকার। কারণ আমরা জানি পদার্থ গঠন অনুসারে পদার্থ দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থ আর একটা হলো যৌগিক পদার্থ। তাই বস্তুর অণু দুই প্রকার, মৌলিক পদার্থের অণু, যৌগিক পদার্থের অণু। এবং সংকেতও দুই প্রকার, একটা হলো মৌলিক পদার্থের বা মৌলিক অণুর সংকেত,
সংকেত সাধারণত দুই প্রকার, যথা এক নাম্বার মৌলিক অণুর সংকেত, দুই নাম্বার যৌগিক অণুর সংকেত। দেখো, আগে আমরা সংজ্ঞা জানবো মৌলিক অণুর সংকেত কাকে বলে। মৌলিক অণুর সংকেত, মৌলিক অণুর সংকেত হলো একই জাতীয় দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে যে অণু গঠন করে সেই অণুর সংকেতকে বলা হয় মৌলিক অণুর সংকেত। দেখো কি বলছি, আবার আমি বলতেছি সংজ্ঞাটা শোনো। একই জাতীয় দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে বলা হয় মৌলিক অণু, এবং এর সংকেতকে বলা হয় মৌলিক অণুর সংকেত। যেমন হাইড্রোজেনের সংকেত H2। দেখো, হাইড্রোজেনের প্রতীক হলো H, কিন্তু দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটা হাইড্রোজেন অণু গঠন করে, তাই হাইড্রোজেনের সংকেত হলো H2। অক্সিজেনের সংকেত O2। O হলো শুধু অক্সিজেনের প্রতীক, আর দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে অক্সিজেনের একটি অণু গঠন করে, তাই অক্সিজেনের সংকেত হলো O2। দেখো, ওজোন গ্যাসের সংকেত হলো O3। ক্লোরিন এর সংকেত Cl। দেখো, Cl2। ক্লোরিন Cl হলো শুধু ক্লোরিনের প্রতীক, আর ক্লোরিনের সংকেত হলো Cl2। ফসফরাস, দেখো ফসফরাসের সংকেত, ফসফরাসের 4টি পরমাণু যুক্ত হয়ে একটা অণু গঠন করে, তাই ফসফরাসের সংকেত হলো P4। সালফারের সংকেত S8। সালফারের 8টা পরমাণু যুক্ত হয়ে একটা অণু গঠন করে, তাই সালফারের সংকেত হলো S8। দেখো, এতক্ষণ আমরা যা পড়লাম সেটা হলো মৌলিক অণুর সংকেত। এখন আমরা দেখব যৌগিক অণুর সংকেত। এই যে 2 নাম্বার যৌগিক অণুর সংকেত। দেখো, এর সংজ্ঞা হলো ভিন্ন জাতীয় দুই বা ততোধিক পরমাণু একত্রে যুক্ত হয়ে যে অণু গঠন করে তাকে বলা হয় যৌগিক অণু, এবং এর সংকেতকে বলা হয় যৌগিক অণুর সংকেত। যেমন ছোট্ট একটা উদাহরণ দেই, পানির সংকেত দেখো H2O। এটি একটি যৌগিক অণুর সংকেত, কারণ এখানে দেখো পানিতে হাইড্রোজেনের 2টি পরমাণু আর অক্সিজেনের আছে 1টি পরমাণু। যেহেতু এটি ভিন্ন পরমাণু, তাই এই সংকেতটা হলো যৌগিক অণুর সংকেত।
সালফিউরিক অ্যাসিড এর সংকেতটা হলো H2SO4। কার্বন ডাই অক্সাইড এর সংকেত CO2। এখানে যে সংকেতগুলো আমি লিখলাম সেই সংকেতগুলো হলো যৌগিক অণুর সংকেত। দেখো পরে তোমাদেরকে কিছু সংকেতের নাম এবং সংকেত অণুর নাম এবং সংকেত আমি লিখে দিব বোর্ডে পড়ার জন্য। আগে আমি শেষ করে নিই। দেখো এতক্ষণ আমরা যা পড়লাম সেটা হলো পড়লাম সংকেত। এখন আমরা পড়ব যোজনী। দেখো যোজনী কাকে বলে? দেখো কোনো একটা পরমাণু বা কোনো মৌলের পরমাণু অন্য কোনো পরমাণুর সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকেই বলা হয় যোজনী। এটা হলো যোজনীর সবচেয়ে ছোট একটা সংজ্ঞা। কোনো একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার সামর্থ্যকেই বলা হয় ওই মৌলের যোজনী। দেখো সাধারণত হাইড্রোজেন পরমাণুর সাথে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে বা কোন পরমাণুর সাথে যে কয়টি হাইড্রোজেন পরমাণু যুক্ত হতে পারে সেই হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা দ্বারাই ওই মৌলের যোজনী নির্ধারণ করা হয়। যেমন H2O এতে এখানে অক্সিজেনের একটা পরমাণুর সাথে হাইড্রোজেনের দুটি পরমাণু যুক্ত হয়েছে, অতএব এখানে অক্সিজেনের যোজনী 2। হাইড্রোজেন ক্লোরাইডে দেখো এখানে ক্লোরিনের সাথে কয়টা হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে? একটা। তো এখানে এই ক্লোরিনের যোজনী 1। CH4 এখানে দেখো একটা কার্বন পরমাণুর সাথে 4টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাই এই CH4 বা মিথেনে কার্বনের যোজনী 4। NH3 অ্যামোনিয়াতে দেখো একটা নাইট্রোজেন পরমাণুর সাথে 3টি হাইড্রোজেন পরমাণু যুক্ত আছে, তাই এখানে নাইট্রোজেনের যোজনী হলো 3। এটা হলো যোজনী নির্ধারণের সবচেয়ে ছোট নিয়ম। সেই নিয়মটা তোমরা ক্লাস 7-এই করছো। অষ্টম শ্রেণীর জন্য, যেহেতু তোমরা অষ্টম শ্রেণীতে ইলেকট্রন বিন্যাস করেছো, মৌলের ইলেকট্রন বিন্যাস, তাই অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য নিয়ম হলো কোন পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার জন্য তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে যে কয়টি ইলেকট্রন বর্জন করতে হয় অথবা যে কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হয় অথবা অন্য কোনো পরমাণুর সাথে যে কয়টি ইলেকট্রন শেয়ার করতে হয় সেই ইলেকট্রনের সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। আমি আবার বলছি শোনো, অষ্টম শ্রেণীর জন্য প্রযোজ্য হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করলে সেই মৌল তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে যে কয়টি ইলেকট্রন বর্জন করতে হয় অথবা তার সর্ববহিস্থ শক্তি স্তরে যে কয়টি ইলেকট্রন গ্রহণ করতে হয় অথবা অন্য কোনো পরমাণুর সাথে যে কয়টি ইলেকট্রন
শেয়ার করলে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে সেই ইলেকট্রনের সংখ্যাই হলো ওই মৌলের যোজনী। যেমন দেখো, আমরা যদি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হলো 281। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। দেখো তাহলে তার ইলেকট্রন বিন্যাস হলো 281। ইলেকট্রন বিন্যাসটা আমরা ষষ্ঠ অধ্যায়ে করছি এবং পারমাণবিক সংখ্যা আমরা ষষ্ঠ অধ্যায়ে মুখস্থ করছি। দেখো, তাই এই পারমাণবিক সংখ্যা নিয়ে এই ক্লাসে কোনো আলোচনা করতেছি না আমি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 281। সোডিয়াম যদি তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে এই একটি ইলেকট্রন বর্জন করে তাহলে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস, নিয়নের হলো 10, 28 অর্জন করতে পারে। এবং সোডিয়াম যদি তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনটি বর্জন করে তাহলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। সেই ক্ষেত্রে যেহেতু একটি ইলেকট্রন বর্জন করতে হয়, সেই ক্ষেত্রে সোডিয়ামের যোজনী, সেক্ষেত্রে সোডিয়ামের যোজনী 1। দেখো, আমরা যদি ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখি, ম্যাগনেসিয়াম পারমাণবিক সংখ্যা 12, ইলেকট্রন বিন্যাস দেখো 282। এখন ম্যাগনেসিয়াম যদি তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে এই দুইটি ইলেকট্রন বর্জন করে তাহলে ম্যাগনেসিয়ামও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে। তাই ম্যাগনেসিয়ামের যোজনী 2। দেখো, এভাবে যদি আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখাই, অ্যালুমিনিয়াম হলো 13, এর ইলেকট্রন বিন্যাস দেখো 283। তাই অ্যালুমিনিয়াম যদি তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে এই তিনটি ইলেকট্রন বর্জন করে তাহলে অ্যালুমিনিয়ামও তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস 28 অর্জন করতে পারে। তো সেক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3। দেখো, এতক্ষণ আমরা দেখলাম ইলেকট্রন বর্জন, এখন আমরা গ্রহণ দেখি। দেখো, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, এর ইলেকট্রন বিন্যাস 2,6। দেখো, এই অক্সিজেন তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে 6টা ইলেকট্রন বর্জন করতে পারবে না। যদি 6টা ইলেকট্রন বর্জন করতে চায় কেউ গ্রহণ করবে না, তাই অক্সিজেন তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে 6টি ইলেকট্রন বর্জন করতে পারবে না। এজন্য সে কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে। দেখো, অক্সিজেন যদি আর 2টি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন হবে, যদি 2টি ইলেকট্রন গ্রহণ করে সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন হবে 8টি। সেই ক্ষেত্রে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস 28 অর্জন করতে পারে, কারণ নিয়ন হলো 10। যেহেতু অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করলে সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, সেই ক্ষেত্রে অক্সিজেনের যোজনী 2। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা 9, এর ইলেকট্রন বিন্যাস দেখো 27। দেখো, এই ফ্লোরিন যদি একটি ইলেকট্রন গ্রহণ করে তাহলে তার সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন হবে 8টি, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস হবে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস 28 এর সমান। এজন্য ফ্লোরিনের যোজনী
এক। দেখো এখন আসি আমরা ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে। দেখো কার্বনের পারমাণবিক সংখ্যা হলো 6, এর ইলেকট্রন বিন্যাস 2, 4। ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যাচ্ছে যে কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে? 4টি। কিন্তু 4টি ইলেকট্রন কার্বন বর্জন করতে পারবে না। আবার যদি সে গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, সেই ক্ষেত্রে তাকে 4টি ইলেকট্রন গ্রহণ করতে হবে। কিন্তু কার্বন তার সর্ববহিস্থ শক্তি স্তর থেকে 4টি ইলেকট্রন বর্জনও করতে পারবে না, আবার অন্য কোনো পরমাণু থেকে 4টি ইলেকট্রন গ্রহণও করতে পারবে না। তাহলে কার্বন কিভাবে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে? সেই যে তার সর্ববহিস্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, সেই 4টি ইলেকট্রন অন্য মৌলের ইলেকট্রনের সাথে শেয়ার করে সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। যেমন দেখো কার্বনের যোজনী 4 সে যদি হাইড্রোজেনের সাথে, দেখো আমি এখানে দেখাই, দেখো কার্বনের যোজনী 4 মানে তার সর্ববহিস্থ শক্তি স্তরে 4টি ইলেকট্রন আছে, আর হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে আছে 1টি করে ইলেকট্রন। কার্বন যদি হাইড্রোজেনের সাথে 4টি হাইড্রোজেনের সাথে 4টি ইলেকট্রন শেয়ার করে, তাহলে দেখো কার্বনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে 8টি। সেই ক্ষেত্রে কার্বন 2 ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, অর্থাৎ তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। এছাড়া হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ছিল 1টি ইলেকট্রন, সে কার্বনের 4টি ইলেকট্রনের সাথে এই 4টি হাইড্রোজেন 4টি ইলেকট্রন শেয়ার করায় প্রত্যেক হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 2 অর্জন করবে। তোমরা জানো হিলিয়ামের 2টি ইলেকট্রন, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো শুধু 2। হাইড্রোজেন প্রত্যেকটি হাইড্রোজেন কার্বনের এই ইলেকট্রনের সাথে শেয়ার করায় প্রত্যেকটি হাইড্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে 2টি ইলেকট্রন হয়। এই প্রত্যেকটা হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। এভাবে কার্বন ইলেকট্রন শেয়ারের মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। যেহেতু একটা কার্বন 4টি ইলেকট্রন শেয়ার করে, তাই সেক্ষেত্রে কার্বনের যোজনী 4। এছাড়াও যোজনী নির্ধারণের আরেকটা নিয়ম আছে, সেটা তোমরা এই 9-10 যখন উঠবে তখন তোমরা শিখবে। দেখো আমরা যে যোজনী দেখলাম, সেই যোজনীর কিন্তু প্রকারভেদ আছে। দেখো প্রথমেই আমরা দেখি পরিবর্তনশীল যোজনী। দেখো অবস্থা ভেদে একটি মৌলের বিভিন্ন যোজনী থাকতে পারে, অর্থাৎ অবস্থা ভেদে একই মৌলের একাধিক যোজনী থাকতে পারে বা একাধিক যোজনী থাকে। সেই একাধিক যোজনীকে এই মৌলের পরিবর্তনশীল যোজনী বলে। যেমন দেখো আমরা যদি প্রথমেই দেখি নাইট্রোজেনের যোজনী 1 থেকে শুরু করে 1, 2, 3, 4, 5 এ পর্যন্ত হইতে পারে, সাধারণত 3, 5, কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে নাইট্রোজেনের যোজনী 1 থেকে 5 পর্যন্ত। তাহলে দেখো নাইট্রোজেনের যোজনী একটা পরিবর্তনশীল যোজনী। আমরা যদি আয়রনের যোজনীর কথা ধরি, আয়রনের যোজনী 2, 3, আয়রনের যোজনী 2, 3।
আয়রনের যোজনী একটা পরিবর্তনশীল যোজনী। এরপরে সালফারের যোজনী 2 4 6, সালফারের যোজনী হলো পরিবর্তনশীল যোজনী, কারণ তার 3টা যোজনী আছে। কার্বনের যোজনী 2 4, একটু আগে আমরা দেখছি কার্বনের যোজনী 4, কিন্তু কার্বনের আরেকটা যোজনী আছে, সেটা হলো 2, অর্থাৎ কার্বনের যোজনী হলো 2 4, দুইটা যোজনী। কোন সময় কার্বনের যোজনী 2 ব্যবহৃত হয়, আবার কোন সময় যোজনী 4 ব্যবহৃত হয়। দেখো, কপারের যোজনী পরিবর্তনশীল যোজনী, কপারের যোজনী হলো 1 2। দেখো, এই যে সকল মৌলের এই যে পরিবর্তনশীল যোজনী আছে, অর্থাৎ একাধিক যোজনী আছে, এই একাধিক যোজনীর মধ্যে মৌল যখন যৌগ গঠন করে, তখন যদি সর্বোচ্চ যোজনী ব্যবহৃত হয়, তখন যৌগের নাম উচ্চারণে হয় ইক, আর যদি সর্বনিম্ন যোজনী ব্যবহৃত হয়, তখন যৌগের নাম উচ্চারণে হবে আস। যেমন দেখো, FeO এই যৌগে আয়রনের যোজনী 2 ব্যবহৃত হয়েছে, অর্থাৎ সর্বনিম্ন। এই জন্য এই যৌগের নাম হলো ফেরাস অক্সাইড। দেখো, আবার যদি আয়রনের সর্বোচ্চ যোজনী ব্যবহৃত হয়, এই যৌগে নাম হবে ফেরিক অক্সাইড। দেখো, এরপরে আমরা আসি সর্বোচ্চ যোজনী। সর্বোচ্চ যোজনীটা তো তোমরা বুঝছই, অবস্থা ভেদে যখন কোনো মৌলের একাধিক যোজনী থাকে, তখন এই একাধিক যোজনীর মধ্যে সবচেয়ে বড় যে সংখ্যাটা, সেই যোজনী হইল ওই মৌলের সর্বোচ্চ যোজনী। যেমন একটু আগেই আমরা দেখছি নাইট্রোজেনের যোজনী হলো সাধারণত 3 5, তাহলে সেই ক্ষেত্রে নাইট্রোজেনের সর্বোচ্চ যোজনী 5, কার্বনের যোজনী 2 4, তাহলে কার্বনের সর্বোচ্চ যোজনী 4। সালফারের যোজনী হলো 2 4 6, সেই ক্ষেত্রে সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6। আয়রনের যোজনী 2 3, তাহলে আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3। এরপরে হলো সক্রিয় যোজনী। দেখো, সক্রিয় যোজনী কাকে বলে? যৌগ গঠনের সময় কোন পরমাণু বা মৌলের যে যোজনী কার্যকরী অবস্থায় থাকে, সেই যোজনীকে বলা হয় ওই মৌলের সক্রিয় যোজনী। যেমন দেখো, কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হলো 2। কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী হলো 4। দেখো, মূলত কার্বন ডাই অক্সাইডের সংকেতটা তোমরা যদি দেখতে চাও, সেটা হলো C2O2। কার্বন মনোঅক্সাইডের সংকেত, এখানে 2 2 বাদ যায়, তাকে দেখো বা C1O1, যেহেতু 1 দেওয়ার প্রয়োজন হয় না, তাই এটা হলো কার্বন মনোঅক্সাইডের সংকেত। এবং কার্বন মনোঅক্সাইডে কার্বনের যোজনী কত ব্যবহৃত হয়েছে? এই যে 2। কার্বন ডাই অক্সাইডে কার্বনের যোজনী 4 ব্যবহৃত হয়েছে। কার্বন ডাই অক্সাইডের গঠনটা যদি আমরা দেখাই, যৌগের গঠন অবশ্যই আমি পরে দেখাবো তোমাদের। দেখো, কার্বনের যোজনী 4, অক্সিজেনের যোজনী 2। আমরা জানি যৌগ গঠন করার সময় প্রত্যেকটা পরমাণু তাদের যোজনী বিনিময় করে। সেই ক্ষেত্রে দেখো, যদি যোজনীর বিনিময় করে,
তাহলে কার্বন 2 অক্সিজেন 4, বা এটা 2 দ্বারা যদি ভাগ করি আমরা C1O2, যেহেতু 1 দেওয়ার প্রয়োজন হয় না তাই কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো CO2। দেখো সেই ক্ষেত্রে কার্বনের যোজনী কত? কার্বনের ব্যবহৃত যোজনী হলো এখানে 4, তাই কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 4। দেখো আরেকটা আছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী, দেখো সুপ্ত যোজনী কাকে বলে? সুপ্ত যোজনীর সংজ্ঞা হলো, দেখো যৌগ গঠন করার সময় যখন কোনো পরমাণু এক বা একাধিক যোজনী লুকায়িত অবস্থায় থাকে, অর্থাৎ অব্যবহৃত অবস্থায় থাকে, তখন ওই মৌলের যোজনীকে বলা হয় সুপ্ত যোজনী। দেখো যেমন একটু আগে উপরের উদাহরণগুলোতে আমরা দেখলাম কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী, কার্বন মনোঅক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী 2, কিন্তু আমরা জানি কার্বনের সর্বোচ্চ যোজনী হলো 4। তাহলে এই যৌগটা গঠন করার সময় কার্বনের যোজনী 2 লুকায়িত অবস্থায় ছিল, কারণ এখানে ব্যবহৃত যোজনী হলো 2, তাহলে 2 লুকায়িত অবস্থায় ছিল। সেই 2 হলো কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী। অর্থাৎ দেখো মৌলের সুপ্ত যোজনী সমান সমান সর্বোচ্চ যোজনী মাইনাস মৌলের সক্রিয় যোজনী। দেখো যেহেতু কার্বনের সর্বোচ্চ যোজনী 4 আর এখানে কার্বন মনোঅক্সাইডে ব্যবহৃত যোজনী হলো 2, তাহলে 2 সুপ্ত অবস্থায় ছিল, এই 2 হইল কার্বনের সুপ্ত যোজনী, অর্থাৎ কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 2। দেখো অনুরূপ ভাবে আরো দেখাইতে পারি আমরা, যেমন আমরা আগেই বলছি যে আয়রনের সর্বোচ্চ যোজনী হলো 3, তাহলে ফেরাস অক্সাইডে আয়রনের সক্রিয় যোজনী হলো সক্রিয় যোজনী 2, আয়রনের যেহেতু সর্বোচ্চ যোজনী 3, তাহলে এই ফেরাস অক্সাইডে আয়রনের সুপ্ত যোজনী দেখো 1। অনুরূপ ভাবে সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী কত? দেখো আমরা জানি সালফারের সর্বোচ্চ যোজনী হলো 6, আর সালফার ডাই অক্সাইডে সালফারের ব্যবহৃত যোজনী হলো 4, 6 - 4। দেখো তাহলে সালফার ডাই অক্সাইডে সালফারের সুপ্ত যোজনী 2। এগুলো আমাদের সুপ্ত যোজনী। দেখো সুপ্ত যোজনী থেকে কিন্তু তোমাদের একটা অবজেক্টিভ থাকবেই, থাকে সবসময়ই থাকে, এজন্য এটা খুব ভালোভাবে দেখবে। এরপরে আমরা আসতেছি গাঠনিক সংকেত, যৌগের গাঠনিক সংকেত। দেখো একটু আগে আমরা যেটা পড়ছি সেটা হলো সংকেতের সংজ্ঞা পড়ছি যে কোনো বস্তুর অণুর সংক্ষিপ্ত রূপকে ওই বস্তুর সংকেত বলে। কোনো বস্তুর অণুর সংক্ষিপ্ত রূপকে ওই বস্তুর সংকেত, বা এটার আরেকটা নাম আছে আণবিক সংকেত। সংকেতের আরেক নাম হলো আণবিক সংকেত। কিন্তু কোনো বস্তুর অণুতে এর পরমাণু সমূহ
কিভাবে যুক্ত থাকে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকে বলা হয় গাঠনিক সংকেত। গাঠনিক সংকেতের সংজ্ঞাটা আমি আবার বলছি, কোনো বস্তুর অণুতে এর উপাদান পরমাণু সমূহ কিভাবে যুক্ত থাকে তা দেখানোর জন্য যে সংকেত ব্যবহৃত হয় বা ব্যবহার করা হয় তাকেই বলা হয় গাঠনিক সংকেত। যেমন দেখো, পানি H2O, এটা একটা আণবিক সংকেত পানি, এর গাঠনিক সংকেত হলো, দেখো পানির একটা অণুতে একটা অক্সিজেন আছে, দুইটি হাইড্রোজেন আছে। তো পানির গাঠনিক সংকেত হলো এটা, দেখো NH3 অ্যামোনিয়া, এর গাঠনিক সংকেত হলো, দেখো এখানে নাইট্রোজেন পরমাণু একটা, হাইড্রোজেন তিনটা। আমরা জানি নাইট্রোজেনের যোজনী 3, হাইড্রোজেনের 1, এই জন্য হাইড্রোজেনের একটা হাত, নাইট্রোজেনের 3টা হাত। দেখো CH4 মিথেন, দেখো মিথেনের অণুতে কার্বন একটা, হাইড্রোজেন 4টা। দেখো দেখো তো এখানে কার্বনের যোজনী 4, মানে তার 4টা হাত, হাত দ্বারা আসলে আমরা যোজনীকে বোঝাই। আর এখানে হাইড্রোজেনের যোজনী 1। অনুরূপ ভাবে দেখো, যদি আমরা কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত দেখি, এখানে কার্বন পরমাণু একটা, অক্সিজেন পরমাণু 2টা। আমরা জানি কার্বনের যোজনী 4, আর প্রত্যেকটা অক্সিজেনের যোজনী হলো 2। দেখো দেখো এখানে এটা হলো পানির গাঠনিক সংকেত, এটা হলো অ্যামোনিয়ার গাঠনিক সংকেত, এটা হলো মিথেনের গাঠনিক সংকেত, এটা হলো কার্বন ডাই অক্সাইডের গাঠনিক সংকেত। দেখো এখানে পানির অণুরা যখন গঠন করে তখন হাইড্রোজেন আর অক্সিজেন এখানে একটা কোণ উৎপন্ন করে, তাই এই পানির অণুর আকৃতি হলো কৌণিক। এছাড়া দেখো অ্যামোনিয়া অণু যখন গঠিত হয় হাইড্রোজেন আর নাইট্রোজেন মিলে, তখন এটা পিরামিডের ন্যায় গঠন করে, তাই এই অণুর আকৃতি পিরামিড আকৃতি। আর এই ক্ষেত্রে দেখো মিথেনের ক্ষেত্রে যদি আমরা এগুলা যোগ করি তাহলে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়, তাই মিথেন অণুর আকৃতি হলো চতুস্তলকীয়, আর কার্বন ডাই অক্সাইড অণুর আকৃতি হলো সরল রৈখিক। দেখো তোমাদের হোমওয়ার্ক, এক নাম্বার প্রতীক কাকে বলে, 2 নাম্বার প্রতীক লেখার নিয়ম উদাহরণ সহ, 3 নাম্বার সংকেত কাকে বলে, 4 নাম্বার মৌলিক অণুর সংকেত ও যৌগিক অণুর সংকেত কাকে বলে, উদাহরণ সহ পড়বা। 5 নাম্বার যোজনী কাকে বলে, কোন মৌলের যোজনী
কিভাবে নির্ধারণ করা যায়। 6 নাম্বার পড়বা, গাঠনিক সংকেত কাকে বলে? এই বারের কাজগুলি তোমরা করবা। আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমরা আরো অনেক বেশি করব।